বাংলাদেশে আবারও আলোচনায় কিংস পার্টি। দেশের রাজনৈতিক বাঁকবদলের বিভিন্ন ক্ষণে বারবারই আলোচনা এসেছে এই নতুন ধরনের রাজনৈতিক দল, বিশেষ করে অনির্বাচিত সরকার ক্ষমতায় বসলেই কিংস পার্টির তৎপরতা বেড়ে যায়। তবে শুধু যে অনির্বাচিত সরকারের সময় এই ধরনের রাজনৈতিক দল গজিয়ে ওঠে, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। সাম্প্রতিক অতীতে নির্বাচিত সরকারের সময়ও কিংস পার্টির আনাগোনা বেশ চোখে পড়েছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিংস পার্টিগুলো এবং তাদের নেতারা বেশ গুরুত্ব পেয়েছিলেন। তবে বরাবরের মতোই ভোটের মাঠে তারা তেমন কিন্তু সুবিধা করতে পারেননি। জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে কালের গহ্বরেই হারিয়ে গেছেন। তাই ভোটের আগে হঠাৎ গজিয়ে ওঠা কিংস পার্টির নেতারা যতটা সক্রিয় থাকেন, ঠিক উল্টোটা ঘটে ভোটের পর একেবারেই নিষ্প্রভ হয়ে যান এরা। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দায়িত্বভার গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এরপরে দেশের রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় এক ধরনের অনিশ্চয়তা। আর এই সুযোগে অবধারিতভাবেই আবারও আলোচনায় উঠে এসেছে দেশের রাজনীতির সেই পুরনো খেলা, কিংস পার্টি গঠন। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে যে নতুন করে গঠন করা হচ্ছে নাকি কিংস পার্টি। শেখ হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাংগঠনিক শাখা প্রশাখা বিস্তারের কাজ শুরু করে দিয়েছে। গঠন করা হয়েছে আরেকটি প্ল্যাটফর্ম, নাগরিক কমিটি। এই কমিটিও দেশব্যাপী শাখা প্রশাখা বিস্তারের কাজ করে যাচ্ছে। আর নতুন যে শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটিকেই কিংস পার্টি হিসেবে মনে করা হচ্ছে। যদিও আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্রদের পক্ষে কিংস পার্টি গঠনের কথা কিন্তু অস্বীকার করা হচ্ছে ক্রমাগতই। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষমতার প্রশ্রয়ে নতুন করে গড়ে ওঠা কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে কি সফল হতে পারবে? অতীত ইতিহাসই বা কি? বাংলাদেশে তাদের সফলতা বা ব্যর্থতাই কেমন? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। তবে তার আগে বাংলাদেশে কিংস পার্টির তৎপরতার ইতিহাস খানিকটা দেখে আসি। কিংস পার্টি কি? এই প্রশ্নের উত্তরে সহজে বলতে হবে কিংস পার্টি ধারণাটি মূলত পশ্চিমাদের থেকে নেয়া। এই ধরনের রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে সংজ্ঞা দিতে গেলে বলতে হয় নানা কারণ, যেমন বিদ্রোহ, বিক্ষোভ, জরুরি অবস্থার মতো ঘটনা ঘটলে অথবা সামরিক কিংবা অনির্বাচিত সরকার ক্ষমতায় বসলে সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজেদের ছত্রছায়ায় নব্য রাজনৈতিক দলের জন্ম দেয়া। এই ধরনের রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই থাকে ক্ষমতাসীন শাসক দলকে বৈধতা দেয়া। মানে কিংস পার্টি ক্ষমতায় থাক আর ক্ষমতার বাইরেই যাক, তাদের ছত্রছায়ায় বিকাশ ঘটেছে, তাদের বৈধতা দেয়াই এই কিংস পার্টির লক্ষ্য। বাংলাদেশের কিংস পার্টি গঠন ইতিহাস কয়েক দশকের পুরনো। ক্ষমতায় থাকা অবস্থায় সাবেক 2 সেনা শাসক জিয়াউর রহমান ও হোসেন মোহাম্মদ এরশাদ বিএনপি ও জাতীয় পার্টি গঠন করেছিলেন। এই ধরনের তৎপরতা বড় আকারে দেখা যায় 1988 সালের 4র্থ জাতীয় সাধারণ নির্বাচনের সময়। সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সেই ভোটে তার নিজের দল জাতীয় পার্টি ছাড়া কার্যত বড় কোনো রাজনৈতিক দলের আদতেও কোনো সমর্থন ছিল না। আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি সহ প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছিল, একই সঙ্গে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও বিএনপি প্রধান খালেদা জিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। প্রধান রাজনৈতিক দলগুলো ভোট বর্জনের সিদ্ধান্তে অনড় থেকেছিল। তারপরও কিন্তু 4র্থ জাতীয় সংসদ নির্বাচনে 9টি দল অংশ নিয়েছিল। কিভাবে অংশ নেয় সেখানে লুকিয়েই আছে বাংলাদেশে কিংস পার্টি গঠনের অন্যতম ঐতিহাসিক ঘটনা। যে কোনো ভাবে হোক ক্ষমতায় টিকে থাকতে হবে, এই বাসনা থেকে এরশাদ তখন এঁটেছিলেন নতুন ফন্দি। প্রতিদ্বন্দ্বী না পেয়ে তিনি মাঠে নামিয়ে দেন জাসদ নেতা আসম আব্দুর রবকে। তার নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি সাজানো রাজনৈতিক মোর্চা, যা পরিচিত ছিল সমন্বতি প্রতিদ্বন্দ্বী জোট বা কপ নামে। সেই নির্বাচনে রবের নেতৃত্বাধীন কপ 19টি আসন পেয়ে সরকারের অনুগত হিসেবে সংসদের বিরোধী দলের মর্যাদা পেয়েছিল। এরশাদ সরকারের পতনের পর সেই কপ কিন্তু ভেঙে যায়। পরে আর কখনো তাদের রাজনৈতিক ময়দানেও পাওয়া যায়নি। এরপর 1991, 1996 ও 2001 সালে 3টি সাধারণ নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাত ইসলামী প্রতিদ্বন্দ্বিতা করায় কিংস পার্টি গঠনের তৎপরতা দেখা যায়নি। কিন্তু পরিস্থিতি পাল্টে যায় 2007 সালের 1/11-এর পর। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরেই দৃশ্যপটে দ্রুত পরিবর্তন ঘটতে থাকে। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। আবার মাথাচাড়া দিয়ে ওঠে কিংস পার্টি গঠনের এক তৎপরতা। তখনকার সেনা সমর্থিত ও তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিতে আলোচিত মুখ ছিলেন বিএনপির সাবেক নেতা প্রয়াত ফেরদৌস আহমেদ কুরেশি। তিনি গঠন করেন প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি বা পিডিপি। 2008 সালে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়ে ভোটেও অংশ নেয় দলটি, কিন্তু তাদের বেশিরভাগ প্রার্থীর জামানতই বাজেয়াপ্ত হয়েছিল। ওই নির্বাচনে কিংস পার্টি পিডিপির 21 জন প্রার্থী মিলে মোট ভোট পেয়েছিলেন মাত্র 14,228টি। এরপরে কার্যত গুটিয়ে গিয়েছিল কুরেশির পিডিপি। 1/11-এর সময় গজিয়ে ওঠা আরেক আলোচিত রাজনৈতিক দল হলো বাংলাদেশ কল্যাণ পার্টি। এর প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। দেশে জরুরি অবস্থার সময় ব্যাপক সরগরম থাকলেও ভোটের মাঠে কার্যত কোনো প্রভাবই
ফেলতে পারেনি কল্যাণ পার্টি। 111-এর সময় আরো কয়েকটি রাজনৈতিক দল কিন্তু বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার তৎকালীন চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি এবং জাকপার প্রয়াত নেতা শফিউল আলম প্রধানের নেতৃত্বাধীন কিংস পার্টি পরিচিতি লাভ করে। তবে কার্যত তারা রাজনীতির মাঠে নিজেদের স্বাক্ষর রাখতে কিন্তু তীব্রভাবেই ব্যর্থ হয়েছিল। এরপর 2009 সাল থেকে দেশ পরিচালনা করে শেখ হাসিনা নেতৃত্বাধীন রাজনৈতিক সরকার। তবে আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলের ব্যানারে সরকার পরিচালিত হলেও কার্যত সেটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় রূপ নেয়। তাই এই সময়ও দেখা দেয় কিংস পার্টির তৎপরতা। 2014 সালে নির্বাচনের কয়েকদিন আগে নিবন্ধন পায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বা বিএনএফ। বিএনপি থেকে বেরিয়ে ওই দল গঠন করে সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা এবং বিএনপির একসময়ের নেতা আবুল কালাম আজাদ। 5 জানুয়ারির বিএনপি বিহীন ভোটে অংশ নিয়ে বিএনএফ এর আবুল কালাম আজাদ ঢাকা 17 আসনে বিজয়ী হন, যা তখন রাজনৈতিক মহলে আলোচনার ঢেউ তোলে। এরপর 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধন পায় তৃণমূল, বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএম। বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা তখন বলেছিলেন এই দলগুলোর মাধ্যমে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা করছে সরকার। তবে দুই দলের নেতারা নানা কথা বলে আলোচনা জন্ম দিলেও শেষ পর্যন্ত সাড়া ফেলার মতো কিন্তু কিছুই তারা ঘটাতে পারেনি। ইসির হিসেব অনুযায়ী বিএনএম এর প্রার্থীদের 54টি আসনে, তৃণমূল বিএনপির হয়ে প্রার্থী হয়েছিলেন 135টি আসনে। তবে ভোটের মাঠে কোনো দাপটি দেখাতে পারেননি তারা। স্বাভাবিকভাবেই নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য কিংস পার্টি বলে পরিচিত রাজনৈতিক দল গঠনের পেছনে থাকে মূলত সরকার। বিরোধী দলগুলো থেকে লোক ভাগিয়ে এসব দলে আনার চেষ্টা করা হয়। আর প্রধান বিরোধী দলকে দমন পীড়ন মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার বিষয় তো রয়েছেই। নির্বাচনে অংশগ্রহণমূলক দেখাতে ও ভোটার বাড়াতে কিংস পার্টি খ্যাত নতুন দল গঠন করা হয়। ছাত্ররা কি কিংস পার্টি করতে যাচ্ছে? শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের কাজ পুরো দমে এগিয়ে যাচ্ছে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। খুব শীঘ্রই গঠিত হতে পারে নতুন একটি রাজনৈতিক দল। এরই মধ্যে থানা পর্যায়ে কাজ শুরু কিন্তু হয়ে গেছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্ররা জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটি পক্ষই অরাজনৈতিক ফোরাম হিসেবে কাজ চালিয়ে যাবে। রাজনৈতিক দলটি নতুন নামে আত্মপ্রকাশ করবে। চাইলে ওই দুইটি ফোরাম থেকে যে কেউই কিন্তু নতুন দলে যোগ দিতে পারবেন। এদিকে নতুন যে কোনো রাজনৈতিক দলকেই স্বাগত জানাতে চান রাজনৈতিক নেতারা। তবে সরকারের ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল হলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলবে বলে মনে করছেন তারা। সরকারের ছত্রছায়ায় নতুন দল গঠিত হলে তাকে সফল হবে নাকি অতীতের মতোই কালের গহ্বরে বিলীন হয়ে যাবে তা অবশ্য সময়ই বলে দেবে। তবে ছাত্রদের পক্ষ থেকে কিংস পার্টি গঠনের বিষয়টি কিন্তু সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তরুণদের নিয়ে সবে মাত্র আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম আলোকে বলেছেন, তারা কোনো কিংস পার্টি কিন্তু গঠন করছেন না, কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় নেই। উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কি দল করার ইচ্ছা আছে? এ প্রশ্ন তুলেছেন তরুণ নেতা। তিনি আরো বলেন যে সরকার গঠিত হয়েছে, সরকার প্রধান কি কোন দলের? জিয়াউর রহমান একটি দল গঠন করতে চেয়েছিলেন, যার জন্য একটা কিংস পার্টি হয়েছিল। বিএনপি সরকারে বসে তিনি এটি করেছেন।